আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, রাজনীতির যে কূটনীতি, একজনের পেছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া এবং এক গ্রুপ দ্বারা অন্য গ্রুপে শেষ করে দেওয়ার যে চিরাচরিত কৌশল, এই কৌশলের ক্ষেত্রে আমরা গত কয়েকশো বছর ধরে ব্রিটিশদেরকে আমরা সর্বোচ্চ অবস্থানে রেখেছি। বাংলাদেশে যারা এই ধরনের ক্লিক বা ক্লিকিবাজ, গ্রামের মাতব্বর থেকে শুরু করে শহরের টাউট বাটপার, যারা একে অপরের বিরুদ্ধে লোক লাগিয়ে দিত, আমরা অনেকেই তাদের সেই কৌশলকে, বুদ্ধিমত্তাকে ব্রিটিশদের চাল, ডিভাইড অ্যান্ড রুল, আলাদা করে দাও এবং শাসন করো, এটির সঙ্গে তুলনা করতাম বা অনেকে বলতাম যে এই লোকটার বুদ্ধি একেবারে ব্রিটিশদের মতো। তো ব্রিটিশদের সেই বুদ্ধি এখন আর নেই। এখন সেই বুদ্ধিটা চলে গেছে আমেরিকার হাতে আর বিশ্বের দুটো গোয়েন্দা সংস্থা, গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, র এবং মোসাদের হাতে। আর আমেরিকার এই যে বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তা তারা এফবিআই এর মাধ্যমে খাটায়, তারা সিআইএ এর মাধ্যমে খাটায়, আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএসএইড ইত্যাদি সংগঠনের বাইরে জাতিসংঘের অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে তারা তাদের এই যে কূটনীতি, ডিভাইড অ্যান্ড রুল, আলাদা করে দাও এবং তাদেরকে শাসন করো, এই জিনিসগুলো আমেরিকা পরিচালনা করে আসছে। এবং আমেরিকার যে রাজনীতি, সেই রাজনীতিতে ডেমোক্র্যাটরা থাকুক, রিপাবলিকানরা থাকুক, যারাই ক্ষমতা আসুন না কেন, আলটিমেটলি তাদের যে স্লোগান আমেরিকা ফার্স্ট, তারা কোনো অবস্থাতেই এমন কোনো কিছু করে না যেটি আমেরিকার জন্য ক্ষতিকর হবে। আমেরিকার ফান্ড থেকে 10 টাকা যাবে আর 100 টাকা আসবে না, এরকম যদি নিশ্চয়তা না থাকে, আমেরিকার কোনো গভর্নমেন্ট সেই 60-এর দশক থেকে জন এফ কেনেডি থেকে এখন পর্যন্ত একটি সিদ্ধান্ত তারা নেয়নি। সেটা বারাক ওবামা বলেন, বিল ক্লিন্টন বলেন, এখন ট্রাম্প বলেন, তারপর যাকে বলা হয় জো বাইডেন বলেন। বিদেশের নীতির ক্ষেত্রে, বৈদেশিক নীতির ক্ষেত্রে সবাই সম্পদ আরোহণে তারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম মহাযুদ্ধের যে নীতি, সেই নীতি তারা অনুসরণ করে থাকে। তো এর প্রয়োজনে কেউ লিবারেল ভাবে, কেউ যাকে বলা হয় অনেকটা উগ্রতার সঙ্গে, রক্ষণশীলভাবে তারা তাদের কূটনীতি, আন্তর্জাতিক কূটনীতি প্রয়োগ করে। আমেরিকাতে রিপাবলিক এবং ডেমোক্র্যাটদের যে রাজনৈতিক কৌশল কিংবা ভালো এবং মন্দ, এটি দুটো সমীকরণ। একটা সমীকরণ হলো সারা দুনিয়ার জন্য, আর একটা সমীকরণ হলো আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জন্য। আর একটা ছোট্ট সমীকরণ আছে, সেটা হলো তার প্রতিবেশীদের জন্য। কিন্তু আমেরিকার যে কূটনীতির যে সমীকরণ সারা দুনিয়ার জন্য, সেখানে সাধারণত কথাবার্তা যাই হোক না কেন, তাদের নীতির কোনো পরিবর্তন হয় না। এর কারণে কি হলো, তারা নতুন কৌশল অবলম্বন করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। যেমন ধরুন, জো বাইডেনের জমানাতে যে বৈদেশিক নীতিগুলো ফেল করেছে, সিরিয়াতে ফেল করেছে, ইয়ামেনে ফেল করেছে, মধ্যপ্রাচ্যে ফেল করেছে, তুরস্কের সাথে ফেল করেছে, রাশিয়াতে ফেল করেছে এবং বাংলাদেশেও ফেল করেছে। এখন এই বিষয়গুলোকে আবার সফলতার দ্বার প্রান্তে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করবে, সেটা হলো অতীতের সেই ভুলগুলোকে সামনে আনবে, তারপরে অতীতে সেই যে ডেমোক্র্যাট সরকার তাদেরকে গালাগাল করবে এবং নতুন করে সেই সকল দেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে যেন সেই দেশের লোকজন মনে করে, আহা, ডোনাল্ড ট্রাম্প না জানি তাদের কত বন্ধু, কত বান্ধব। এবং সেই কাজটি অতি সম্প্রতি আমেরিকা করছে বাংলাদেশের ক্ষেত্রে। আপনারা জানেন যে কিছু নথি অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং কিছু প্রতিবেদন আমেরিকার কৌশলগত যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। সেখানে দুটো শব্দ, একটা হলো ডিপ স্টেট, আর একটা হলো যে
অন্য দেশের ক্ষমতা পরিবর্তন করার জন্য যে নীতিমালা ডিপ স্টেটের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার যে খরচ করার আমেরিকার যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মুখ খুলেছেন। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে পাকিস্তানের ইমরান খানের ক্ষমতাচ্যুতির জন্য ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির জন্য ডোনাল্ড লু, বাংলাদেশের শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির জন্য ডোনাল্ড লু থেকে শুরু করে অন্যান্য যে সকল কর্মকর্তা ছিলেন তাদের সবার চাকরিচ্যুতি ঘটেছে এবং তারা এই কাজে কত টাকা ব্যয় করেছেন ইত্যাদি বিষয় নিয়ে আমেরিকার সিনেট, তারপরে তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এরপর তাদের কংগ্রেস কমিটি, এগুলো বেশ নড়াচড়া শুরু করে দিয়েছে। এখন এই জিনিসগুলো যদি আপনি দেখেন, আওয়ামী লীগের যে একটা বিশাল শ্রেণী আছে, ভারত আছে, তারা মনে করবে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে বা তার প্রতি সহানুভূতিশীল। নচেত শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি তিনি চেষ্টা করেছেন, অর্থ বিনিয়োগ করেছেন এবং লোক নিয়োগ করেছেন। সেগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন কথা বলছেন? এই বিষয়গুলো নিয়ে এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভ্রান্ত হতে পারেন, দিল্লিতে শেখ হাসিনা তিনি বিভ্রান্ত হতে পারেন, তারপর যাকে বলা হয় নরেন্দ্র মোদী বিভ্রান্ত হতে পারেন, কিন্তু ঘটনা যাই ঘটুক না কেন, এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকার যে প্ল্যান, সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার যে প্ল্যান, পার্বত্য অঞ্চল নিয়ে আমেরিকার যে প্ল্যান, চীনের আধিপত্য এই অঞ্চলে হ্রাস করার জন্য যে আমেরিকার যে প্ল্যান, এই প্ল্যানটিকে আরও মোবিলাইজ করার জন্য, ইজি করার জন্য এবং এই দেশের মানুষের বন্ধু সেজে আগের সরকারের উপর সমস্ত দায় চাপিয়ে নতুন করে তাদের সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই কাজগুলো করবে। আর এই কাজের জন্য তারা বন্ধু খুঁজবে। যদি এই বন্ধু তারা ছাত্রদেরকে পায় তাহলে তারা ছাত্রদেরকেই পেট্রন করবে। শেখ হাসিনার সঙ্গে যদি তাদের সমঝোতা হয়ে যায় যে আমি যা যা চাই সেগুলো দিবেন, আপনি ফাজলামো করতে পারবেন না, শেখ হাসিনার সঙ্গে তারা সমঝোতা করবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা সমঝোতা করবে এবং সেই সমঝোতা করার জন্য এই ফাইলগুলো নিয়ে কিন্তু তারা নাড়াচাড়া করছে। যারা মার্কিন নীতি বিশেষজ্ঞ তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন এবং তারা যখন কোনো একটা প্রকল্প ধরে, 1973-তে তারা বাংলাদেশ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে তারা এখন পর্যন্ত এক চুল কিন্তু নড়াচড়া করেনি। অনেক আগে 2022-23 সনে আমার তারেক রহমান সাহেবের সঙ্গে একটা খুব কথাবার্তা হচ্ছিল আমেরিকান এই পলিসি নিয়ে অনেকক্ষণ ধরে। তখন আমি সেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে বিষয় সেগুলো সামহাও আমার একটা কানে চলে এসেছিল। এটা 2021 বা 22 সনের দিকে হতে পারে, আমার এই একজ্যাক্টলি মনে নেই। তো আমি বললাম, তারেক রহমান সাহেবকে বললাম যে ভাই আপনি জানেন এই ঘটনা, শেখ হাসিনার কাছে এই প্রস্তাবগুলো এসেছে, তিনি এই প্রস্তাবগুলো রিফিউজ করেছেন এবং আমেরিকাকে 2 পয়সার পাত্তা দেননি। তারা বিকল্প হিসেবে আপনার কাছে যাবে, আপনি আনকন্ডিশনালি এই বিষয়গুলো অ্যাগ্রি করবেন। তো তিনি যে জবাব দিয়েছিলেন বা বলেছিলেন সেগুলো আমার এখানে অপাঙ্ক্তি, আমি বলবো না, বাট আমার যেটা দায়িত্ব আমি কিন্তু সেই কথাগুলো তাকে বলেছিলাম। সিমিলারলি ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারেও যে ত্রুটিগুলো ছিল সেটাও বলেছিলাম এবং জুলাই মাসে যেটা হলো, অর্থাৎ আপনার যাকে বলে 28-2023 সনের যে বা 24 সনের 2024 সনের জুন জুলাই সেপ্টেম্বর জুলাইয়ের কথাই বলি, জুলাই মাসে আমি ঠিক বিএনপির এর হাইকমান্ডকে আরও একটি বিষয় বলেছিলাম যে আমেরিকা বিএনপির ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না। তারা মনে করছে যে বিএনপি এখন ভারতের সঙ্গে যোগাযোগ করে আমেরিকাকে কনভিন্স করতে চাচ্ছে।
আমেরিকা এটা পছন্দ করছে না। আমেরিকা বিএনপির সঙ্গে সরাসরি সংযোগ রাখতে চাচ্ছে, এবং এই কথাটি মিস্টার পিটার ডি হাস্ট নিজে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে বলেছেন, এবং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি আবার আমাকে বলেছেন। আমি আবার বিএনপির হাইকমান্ডকে এই কথাগুলো বলেছিলাম, কিন্তু সেই কাজগুলো তারা ওইভাবে ম্যাটারালাইজ করতে পারেননি। তারা বরং যাকে বলা হয় অনেকটা নির্ভার ছিলেন যে এইভাবেই হবে সব কিছু। আমরা এখন দূতাবাসে অমুককে পাঠাচ্ছি, অমুকে যাচ্ছে, ভারতের সঙ্গে অমুকে যোগাযোগ করছি, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো না ভারতকে খুশি করতে পেরেছে, না আমেরিকাকে খুশি করতে পেরেছে। ফলে ভারত, আমেরিকা, চীন, এই তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তিনটি অ্যাঙ্গেলে থেকে তারা আমাদের রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, সরকার, এদের সঙ্গে খেলেছে। খেলার ফলেই কিন্তু, এবং এখানে তারা জাতিসংঘ এবং ইইউ এদেরকে ব্যবহার করেছে। এই আগস্টের বিপ্লবের আগ পর্যন্ত পরে সব কিছু একেবারে ভ্যাবাচাকা খাওয়ানোর মতো অবস্থায় নিয়ে গেছে। আজকের যে বিশৃঙ্খল অবস্থা, সেই বিশৃঙ্খল অবস্থার পেছনে এই কূটনৈতিক যে বিপর্যয়, সেটি কেবলমাত্র আওয়ামী লীগের নয়, বিএনপির, সেটি জামাতের, অন্য সব দলেরই বিপর্যয় রয়েছে। তারা কেউ কনক্রিট মানে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কারোর সঙ্গে সফলতা অর্জন করতে পারেনি, এমনকি পাকিস্তানের সঙ্গেও নয়। আর এখন পরিবর্তিত পরিস্থিতিতে তো সেই যে আগের অবস্থা, এটি আসছে এর সাথে জটিল হয়ে গেছে। আপনি চিন্তা করুন প্রতিটি জিনিস কিভাবে কন্ট্রাস্ট করছে। আপনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বাড়িয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সামরিক বাহিনী যৌথ মহড়া করছেন। আবার আপনি আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আর ইরানিদেরকে বাংলাদেশে এনে সেখানে চিকিৎসা ব্যবস্থা করতে চাচ্ছেন। আপনি ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আবার চীনে গিয়ে চীনের একটি শহরের বেশ কয়েকটি হাসপাতালকে ডেডিকেট করে দিচ্ছেন বাংলাদেশিদের জন্য। তো এটা, এই যে সরকার যে কূটনৈতিকভাবে ব্যর্থ, এবং তারা যে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে পারছে না, এটি স্পষ্ট। আগামীতে যারা কিংস পার্টি গঠন করবেন বা করছেন, তারা এই জায়গাতে এখনো শিশু রয়ে গেছেন, জাস্ট ইনফ্যান্ট, তারা শুরুই করেননি। এরপরে বিএনপি, যাকে বলা হয় আমেরিকা, চীন, ভারত, এই কোনো রাষ্ট্রের সঙ্গে আশ্বস্ত তাদেরকে করার মতো, তাদের সঙ্গে বন্ধুত্ব করার মতো, বা তাদের সহযোগিতা পাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এখনো সৃষ্টি করতে পারেনি। আর জামাত কিছুই করেনি, নাথিং। তারা মনে করছে যে আমরা যেহেতু জামাত, পাকিস্তান এমনি আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু পাকিস্তানের সঙ্গে জামাতের ওইরকম বা আইএসআইয়ের ওইরকম কোনো সম্পর্ক যদি হতো, আপনারা মাঠে অনেক কিছু দেখতে পারতেন, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি। ফলে সব কিছু মিলিয়ে আমরা আন্তর্জাতিক যে কূটকৌশল, আন্তর্জাতিক যে খেলাধুলা, সেই খেলাধুলার খপ্পরে পড়েছি। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন, যাকে বলা হয় একরোখা, জেদি, পাগলাটে, খ্যাপাটে প্রেসিডেন্ট যখন সেন্ট মার্টিন নিয়ে খেলবেন, রোহিঙ্গাদেরকে নিয়ে খেলবেন, আরাকান আর্মিকে নিয়ে খেলবেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খেলবেন, আর সেই খেলা মোকাবেলা করার জন্য যদি আমাদের কূটনীতি না থাকে, মিলিটারি পাওয়ার না থাকে, অর্থনীতি